প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো সংসদ সদস্যদের যে আচরণ বিধি বা কোড অফ কন্ডাক্ট, সেটি আসলে কেমন হওয়া উচিত এবং সেটির যে চর্চা আমরা বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের মধ্যে দেখতে পাই, সেটি আসলে আমাদের প্রত্যাশা বা যে ধরনের স্ট্যান্ডার্ড আমরা আশা করি সে স্ট্যান্ডার্ডের কাছাকাছি পৌঁছতে পারছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে দুজন অতিথিকে আমরা যুক্ত করেছি। একজন লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর একজন বাংলাদেশ থেকে। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কে মহিউদ্দিন। তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তিনি। আমাদের সঙ্গে আরও রয়েছেন শাকিল আনোয়ার, তিনি বিবিসির সাবেক সাংবাদিক। আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চাই শাকিল আনোয়ার আপনাকে দিয়ে। এমপিদের যে কোড অফ কন্ডাক্ট সেটি কেমন হওয়া উচিত সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়, বিভিন্নভাবে বিভিন্ন সময় ঘুরে ফিরে আসে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা এই আলোচনাটা পাবলিক স্ফিয়ারে প্রবলভাবে দেখতে পাচ্ছি একটি ঘটনাকে কেন্দ্র করে। আমি নির্দিষ্ট কোনো ঘটনায় না গিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে এমপিদের যে নৈতিক স্খলন সেটি যদি দৃশ্যমান হয় বা প্রতীয়মান হয়, তাহলে সেটির শাস্তি কী এবং সেটির শাস্তি নির্ধারণের ক্ষমতা আসলে কার বাংলাদেশের কনটেক্সটে আপনার কাছে কি মনে হয়? দেখেন, এখন ক্ষমতাটা তো এখন মানে আমি মনে করি জুডিশিয়ারির হাতে। কারণ কি, পার্লামেন্টে আমি যতদূর জানি, আমি সাংবাদিক হিসেবে, সেটা যে বাংলাদেশে যে কোড অফ কন্ডাক্ট আছে পার্লামেন্টে, এমপিদের কোড অফ কন্ডাক্ট, সেটা ওরকম কোনো লিখিত কোনো কোড অফ কন্ডাক্ট নেই। রুলস অফ প্রসিজিওর আছে। সেই রুলস অফ প্রসিজিওরের ভেতরে একজন এমপি পার্লামেন্ট ফ্লোরে বসে তিনি কি কথা বলবেন না বলবেন, কি আচরণ করবেন, কাউকে গালি দিতে পারবেন না তিনি, বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের, খুব জোরে কথা বলতে পারবেন না, যখন কথা বলেন তখন দাঁড়িয়ে কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস আছে। বা তিনি যদি 90 দিন অনুপস্থিত থাকেন কোনো ছুটি না নিয়ে বা অনুমতি ছাড়া, তার মানে এমপিশিপ চলে যাবে, এই ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু সেগুলো আপনার রুলস অফ প্রসিজিওরের ভেতরে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড যে একজন এমপি তিনি যখন নির্বাচিত হবেন, জনপ্রতিনিধি হবেন, তখন তিনি সেই এমপি হিসেবে তার মানে সংসদের ভেতরে, সংসদের বাইরে, তার জীবন যাপনের ভেতরে, তার মানুষের সাথে তার আচরণের ব্যাপারে কি তিনি স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, এটা দেখার আসলে কেউ নেই এবং লিখিতভাবে কিছু নেই। এখন যেটা আছে, আমি যতদূর জানি যে সংবিধানে কিছু বিষয় আছে, 66 ধারা সম্ভবত, সেখানে কিছু বিষয় আছে। নৈতিক স্খলন হলে এবং কারোর কেউ যদি আপনার কোনো অপরাধ করেন, বড় অপরাধ করেন, এবং তার যদি 2 বছরের বেশি সাজা হয়, তখন তাকে তার বেশি থাকবে না। বা তিনি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেন, বা তিনি যদি দেউলিয়া হয়ে যান, তাহলে তার এই ধরনের কিছু, কিন্তু সেটা কিন্তু সংবিধানের ভেতরে আলাদা কোনো স্ট্যান্ডার্ড, যেটা আমরা অন্যান্য অনেক দেশে দেখি, বিশেষ করে আপনার ব্রিটেনে যেটা দেখি, বা ইন্ডিয়াতেও আছে, এথিক্স কমিটি আছে, তাদের দুটো আপনার সংসদের দুটো কক্ষেই কিন্তু এথিক্স কমিটি আছে, এবং সেখানে স্ট্যান্ডার্ড যদি ব্রেক করে, লিখিত স্ট্যান্ডার্ড আছে, এই আচরণ বিধি ভঙ্গ হলে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া যায় এবং তাকে সাসপেন্ড করা যায়। বাংলাদেশে এরকম কিন্তু কিছু নেই, সেটাই হচ্ছে সমস্যা। আরেকটা সমস্যা আমি যেটা মনে করি সবসময়, সেটা তো বাংলাদেশের নেই। আরেকটা হচ্ছে যে সব জায়গায় সব কিছু যে লিখিতভাবে থাকবে তা এমন কোনো কথা নেই, কিন্তু মানে যেটা হয়, জনগণের উপরে বা সমাজ থেকেও তো কোনো চাপ নেই আসলে এমপিদের উপরে। তিনি যে একজন এমপি হিসেবে একটা বড় মোরাল স্ট্যান্ডিং নিয়ে থাকবেন, তার আচরণ যে স্ক্রুটিনাইজ হবে মানুষ, সেটার সেই চাপটাও কিন্তু আসলে আমি দেখেছি যে এমপিদের উপরে বা পার্লামেন্টের উপরে একদম নেই। মানুষের কোনো এক্সপেকটেশন নাই যে তার নেতা, তার এমপি বা তিনি যে খুব বড় মাপের ভালো মানুষ হবেন, তার অনেক নৈতিক স্ট্রেংথ থাকবে, খুব স্ট্রং মানে বেসিস থাকবে তার নৈতিক একটা। আমার মনে হয় পাবলিকের সেরকম কোনো এক্সপেকটেশন নেই, এবং সেই কারণে তারা ওভাবে দেখে না। তারা দেখে যে আমার এমপি কত এফেক্টিভ, তিনি আমার ছেলের চাকরি ম্যানেজ করে দিতে পারবেন কিনা, বা আমার রাস্তাটা করে দিতে পারবেন কিনা, আমার সুপারিশ করে দিতে পারবেন কিনা, বা সরকারি জায়গায় আমার একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে সেই এমপির। কিন্তু মানে জনাব শাকিল আনোয়ার, কি ধরনের চাপ জনগণের পক্ষ থেকে আসতে না পারে? না, ব্যাপারটা হচ্ছে যে জনগণের ভেতরে এটা তো ধরেন, পলিটিক্স বা আপনি পার্লামেন্ট বলেন, সবকিছুই তো সোসাইটির একটা
রিফ্লেকশন, তাই না? আপনি তো সোসাইটি থেকে আলাদা করে দেখতে পারবেন না, বা রাইট। আপনি ইন্টারডিপেন্ডেন্ট আর কি। হুম হুম তো এইটা মানুষের হয়েছে কি, রাজনীতির উপরে, রাজনীতিবিদদের উপরে, প্রতিষ্ঠানের উপরে, সরকারের উপরে মানুষের আস্থা নেই কোনো। হুম তো তারা এটাকে দেখে যে আমি আমার কিছুটা সুযোগ সুবিধা, ব্যক্তিগত সুযোগ সুবিধা আমি এখান থেকে পাই কিনা আর কি। হুম হুম সুতরাং সেই চাপটা তো নেই, সেই চাপ নেই বলেই আসলে এই যে কোড অফ কন্ডাক্ট, লিখিত একটা কোড অফ কন্ডাক্ট পার্লামেন্টের জন্য, এটার কোনো আমি চার দেখিনি কখনো। চেষ্টা হয়েছে আমার মনে আছে 91-এর ইলেকশনের পরে বা 96-এর ইলেকশনের পরেও আপনার সিভিল সোসাইটি থেকে ফেমা বলে যে প্রতিষ্ঠানটা ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে। কিন্তু তখন আই ক্যান রিমেম্বার যে হুম হুম তখন তারা বিভিন্ন মিটিং করে এমপিদের ডেকে নিয়ে এসে যে এখানে এরকম একটা কোড অফ কন্ডাক্ট করা যায় কিনা পার্লামেন্টারি, কিন্তু তারা কোনো হালে পানি পাননি শেষ পর্যন্ত। কারণ মানে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না, তো যার ফলে রাইট হয়নি সেটা। রাইট। আসবো আপনার কাছে শাকিল আনোয়ার আবারও। ডক্টর মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে এথিক্স কমিটির কথা উল্লেখ করলেন শাকিল আনোয়ার। আমি আপনার একটি লেখা পড়ছিলাম, আপনি লিখেছেন এবং এই বিষয়গুলো নিয়ে বেশ চমৎকারভাবে বিশ্লেষণধর্মী একটি লেখার মধ্যে আপনি আপনার যে পর্যবেক্ষণ বা দৃষ্টিভঙ্গি সেটির প্রকাশ আমরা দেখতে পেয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নৈতিক স্খলন বা এমপিদের আচরণ বিধি যেভাবে প্রত্যাশা করা হয় সে স্ট্যান্ডার্ডের যখন ডেভিয়েশন হয় তখন পাবলিক স্ফিয়ারে এটি নিয়ে আলোচনা হয় এবং তাদের কী শাস্তি হতে পারে সেটি নিয়ে বিস্তর আলোচনা হয় এবং একটা পর্যায়ের পরে থেমে যায়। প্রশ্নটা হচ্ছে, যেটি শাকিল আনোয়ারও বললেন, যে এরকম যদি একটি এথিক্স কমিটি থাকে বা এই বিষয়গুলো তো শুধুমাত্র ফৌজদারি অপরাধ করলেই সেটি শাস্তি হবে আর নৈতিক স্খলন হলে সে ব্যাপারে কিছুই করা যাবে না, বিষয়টি তো এভাবে দিনের পর দিন চলে যেতে পারে না। তাহলে সমাধানটা কি? মানে এই ক্ষেত্রে এথিক্স কমিটি কি সমস্যার সমাধান নাকি আর কোনো উপায় আছে? ধন্যবাদ। এখানে দেখেন, শাকিল ভাই বলছিলেন যে আমাদের জাতীয় সংসদে কোনো নিজস্ব আচরণ বিধি নাই। এখানে রুলস অফ প্রসিডিউরে যেটা হলো যে পার্লামেন্টের ভেতরে প্লেনারি সেশনের সদস্যরা কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবেন, রাইট। এগুলো বলা আছে। এই সম্পর্কে বিস্তারিত বলা আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে কিংবা সংসদের বাহিরে আহ অন্যদের সাথে তার সম্পর্কটা কিরকম হবে, নৈতিক স্খলন হলে তার কি ধরনের সাজ হবে, এগুলো আসলে পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউরে নেই। তা যেটা হলো যে আপনার সপ্তম পার্লামেন্ট, আমি যতদূর মনে করতে পারি, সাবরেশন চৌধুরী একটা বিল উত্থাপন করেছিলেন, সেটা হলো যে সংসদ সদস্যদের আচরণবিধি সংক্রান্ত। সেই বিলটা আপনার শেষ পর্যন্ত পাশ হয়নি। ফলে এখন পর্যন্ত আমাদের জাতীয় সংসদে এমন কোনো আচরণবিধি নেই, এমন কোনো কমিটি নেই যে কমিটি সংসদ সদস্যদের নৈতিক স্খলনজনিত অপরাধের আপনার শাস্তির সুপারিশ করবে, নেই। কিন্তু আমরা যদি দেখি যে ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে কিন্তু আপনার সংবিধানে স্পষ্ট করে কোনো কিছু বলা নেই এই সম্পর্কে। তারপরে আপনার রুলস অফ প্রসিডিউর ওভাবে স্পষ্ট করে নেই, কিন্তু যেটা হলো যে আদালতের রায়ের মাধ্যমে এবং ইথিক্স কমিটির মাধ্যমে যেটা হলো সংসদ সদস্যদেরকে বহিষ্কার করতে পারে স্থায়ীভাবে। আমাদের এখানে যেটা পারে যে অস্থায়ীভাবে আপনার প্ল্যানারি সেশনে অধিবেশন বৈঠক থেকে তাকে বহিষ্কার করতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে না। বাট ইন্ডিয়াতে যেটা হলো আপনার নৈতিক স্খলন কিংবা আর্থিক কেলেঙ্কারি, অন্য কোনো সামাজিক অপরাধের জন্য যদি সংসদে ইথিক্স কমিটি মনে করে এবং আপনার পার্লামেন্টের স্পিকার সংসদে এইটা আলোচনা করে সন্তুষ্ট হন যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে সংসদের প্রস্তাবের দ্বারা তাকে বহিষ্কার করতে পারে। এবং আপনারা জানেন যে 10 জন সংসদ সদস্যকে সর্বশেষ বহিষ্কার করেছিল একই সঙ্গে, হ্যাঁ, এবং এটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল। আমাদের আপনারা জানেন জাতীয় সংসদের যে কার্যপ্রণালী এবং যে কাঠামো, এটা অনেকটাই আপনার হাউস অফ কমন্সের অনুকরণে করা হয়েছে। তো হাউস অফ কমন্সে কিন্তু আপনার এই ধরনের বিধান আছে, তারপর কমিটি আছে, হ্যাঁ, নোলান কমিটির সুপারিশের আলোকে ওখানে যেটা করা হলো যে আপনার একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো আছে এবং ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিনা সেটা আবার ওভারসিং করার জন্য একটা কমিটি আছে। ফলে সংসদ সদস্যদের আচরণ আপনার নানাভাবে ওভারসিং করার স্কোপ আছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যদিও আমরা দীর্ঘদিন যাবত এরকম কোনো ঘটনা পাইনি যে ঘটনার কারণে সংসদ সদস্য বহিষ্কার হয়েছেন হাউস অফ কমন্স থেকে। ফলে যেটা হলো যে আপনার সামাজিকভাবে তাদের একটা দায়বদ্ধতা থাকে, কারণ আপনারা জানেন যে আমরা সংসদ সদস্যদেরকে মাননীয় বলে সম্বোধন করি।
মাননীয় বলে সম্বোধন করার অর্থ এই যে তার উপর একটা দায়িত্ব সম্মান আরোপিত হয়েছে এবং তিনি সেটা রক্ষা করবেন। এবং আমি আমার লেখায় বলছি যে লুই আইকান যখন সংসদ ভবনের নকশা করে, হ্যাঁ, তখন সামনের উঁচু সিঁড়ি, 20 ফিট পর্যন্ত সিঁড়ি, এই সিঁড়িটা দেওয়ার কারণ তিনি ব্যাখ্যা করছিলেন এইভাবে, যে তার ডায়েরিতে আছে যে সংসদ সদস্যরা তারা যখন সংসদ ভবনে প্রবেশ করবেন, এই সিঁড়ি ধাপে ধাপে পার হয়ে তাদের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যে তারা মহান দায়িত্ব পালন করতে গিয়েছেন। এবং আপনি দেখবেন সংসদ ভবনের ভেতরের সব কাঠামোই খুব উঁচু উঁচু করে তৈরি করা। তার মানে এলো সংসদ ভবনে যারা যাবেন তারা নিজেদেরকে মহান মনে করবেন, তারা মনে করবেন যে তারা দায়িত্ববান, এটা তাদের উপর আরোপিত। এখন কথা হলো যে তাহলে আমাদের সংসদে এই ঘটনাগুলো কেন ঘটছে সংসদ সদস্যদেরকে নিয়ে? এটা ধরেন যে আমাদের রাজনৈতিকভাবে যেটা হলো যে তাদেরকে যাচাই বাছাই করার স্কোপ থাকে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনোনয়ন দেওয়ার সময় চিন্তা করে যে সে নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা, সেটা অর্থ দিয়ে হোক, শক্তি প্রয়োগ করে হোক, বা কোনো কায়দা কানুন করে আসতে পারবে কিনা। ফলে ভালো মানুষ, মহান ব্যক্তিত্ব সম্পন্ন এই গুণাবলীগুলো কোনো গুরুত্বই নেই, গুরুত্ব হলো পাশ করে আসাটা। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংসদে অনেকেই সদস্য হিসেবে আসেন, কিন্তু সংসদ সদস্যের যে মর্যাদা কোথায় সেটা তারা জানেন না। এবং আমাদের জি না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে সংসদ সদস্যদের যে কোড অফ কন্ডাক্টের কথা আমরা বলছি, সেটা তো শুধুমাত্র আইনি বিষয় নয়, এটি তো বিগার দ্যান দ্যাট, এবং এটি গণতন্ত্রের একটি নৈতিক ভিত্তিও। তো তাহলে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তারা কি এটা অনুধাবন করতে পারছেন না যে একজন সংসদ সদস্যের যদি নৈতিক স্খলন হয় এবং সে ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেওয়া যায় তাহলে তাদের অবস্থানটাও খুব নড়বড়ে হয়ে যায়? এই অনুধাবনটা তারা করতে পারছেন কি পারছেন না? আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার পর্যবেক্ষণ যেটা বলে যে তারা আসলে এটা নিয়ে খুব বেশি দুঃখিত বলে মনে হয় না। কারণ যে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে বা আরো অন্যান্য সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময় আসছে, কোন রাজনৈতিক দল থেকে আপনার পাবলিক স্পেয়ারে দুঃখ প্রকাশ করতে আমরা দেখিনি যে আমাদের সংসদ সদস্য এই কাজটা করেছেন, তার জন্য আমরা লজ্জিত, দুঃখিত, এরকম কিছু একটা। বরং তারা নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে সে যেটা করেছে সেটা আসলে অপরাধ না। এবং আপনারা সাম্প্রতিক ঘটনাটাও দেখেছেন যে সেখানে প্রথম দিকে কিন্তু চেষ্টা করা হয়েছিল যেটাকে আপনার একটা বৈধ পারিবারিক সম্পর্ক আছে এরকম একটা, মানে যেটা হয়েছে একটা কালার দিয়ে যে সে তার পারিবারিক সম্পর্ক আছে, সো এটা করতেই পারে, এরকম ব্যাপারটা। কিন্তু আমাদের পরে যেটা দেখতে পেলাম যে না, এটা সত্যি না। এবং যদি এটা পারিবারিক সম্পর্ক থাকেও তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই পরিবেশে এইভাবে তিনি এরকম আচরণ করতে পারেন কিনা। তাহলে যেটা হলো যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের ওভারসিং করে না এই জায়গাগুলোতে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দুঃখ নাই। রাইট, আসবো আপনার কাছে ডক্টর মহিউদ্দিন। আমি শাকিল আনোয়ার একই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে যেমনটি ডক্টর মহিউদ্দিন বলছিলেন যে সাম্প্রতিক যে ঘটনাটির কথা তিনি উল্লেখ করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত এই যে তাকে বাঁচিয়ে নেওয়ার বা একটা ন্যারেটিভ তৈরি করে তাকে ডিফেন্ড করার একটা প্রবণতা এবং নৈতিক স্খলনটাকে ঢেকে ফেলার একটা মেকানিজম রয়েছে, সেটি প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই কিনা বা আইনি যে দুর্বলতা সেটির কারণে কিনা আমি জানি না, কিন্তু এর আগেও আমরা কিন্তু এই ঘটনাটি দেখেছি। আওয়ামী লীগের সময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তার ঘটনাটিও আমরা দেখেছি। এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো দল থেকে বা কোনো একটি পদ থেকে বহিষ্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এটির স্থায়ী কোনো সমাধানের দিকে তারা যাচ্ছেন না। এটি আপনি লক্ষ্য করেছেন কিনা বা এই ব্যাপারে আপনার কি বলার আছে? বুলবুল, আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে যে পলিটিক্স বলেন আর পার্লামেন্ট বলেন, এটা সোসাইটির বাইরে কিছু না। এখন বাংলাদেশের সোসাইটিতে আপনার জবাবদিহিতার অভাব, এটা নর্মালাইজ হয়ে গেছে। কেউই কোনো প্রতিষ্ঠানই জবাবদিহিন মানে করেন না। সুতরাং শুধু আলাদাভাবে রাজনীতিকরা করবেন বা পার্লামেন্ট করবে, আমার মনে হয় না সেটা এক্সপেক্ট করার মানে ঠিক। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বললেন আর কি, যে গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু অন্তত 2জন মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কিন্তু অভিযোগ উঠেছিল। অভিযোগ না, এটা সত্যতা আছে, তার ছিল কিন্তু। এবং কোনো একটা ঘটনায় আমি জানি শেখ হাসিনার কাছে
তার প্রথম স্ত্রী গিয়েছিল, নালিশ করেছিল এবং শেখ হাসিনা ওয়াজ ভেরি অ্যাংরি, কিন্তু তিনি কি করেছেন? তিনি কি তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন বা তার মন্ত্রিত্বকে থেকে বহিষ্কার করেছিলেন? করেননি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, অন্তত এক্ষেত্রে আমি যতদূর জানি জামায়াত ইসলামী হয়তো তাকে বহিষ্কার করেছে, আমি যতদূর জানি তার এমপিশিপ ক্যান্সেল করেছে আর কি, এ ধরনের। হ্যাঁ, তো জি। অন্তত এটা আমি আমি অন্যভাবে বলছি, গিভিং মানে ডেভিলস দ্য ডিউ আর কি, ওই অর্থে আমি বলছি যে এটা কিন্তু একটা চাপ তৈরি করবে অন্যান্য দলের উপর ভবিষ্যতে, যে অন্যান্য দলগুলোর এমপিরা যখন এই কাণ্ড করবেন, হ্যাঁ, তখন তারা কি করবেন? একজনকে জামায়াত ইসলামী তো বহিষ্কার করেছে, আপনারা কি করছেন? হ্যাঁ, তো সেটা হবে। কারণ কি দেখেন, বাংলাদেশের পলিটিক্সে বিশেষ করে এমপিদের, আপনি যখন এমপি নির্বাচিত হবেন তখন আপনি তার হাতে এত ক্ষমতা, এত পয়সা চলে আসে, হ্যাঁ, তো আপনি সেখানে আপনার নৈতিক স্খলন, উইদিন কোর্ট নৈতিক স্খলন আর কি, এর কোনো ব্যাখ্যা নেই। যে সংবিধানে যে বলা আছে নৈতিক স্খলন, সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যাটা কি হবে? কত দূর গেলে নৈতিক স্খলন হবে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই কারণ হয় কি, তার নৈতিক স্খলনের সম্ভাবনা অনেক বেশি। আপনি একজন এমপিকে আপনি আপনার পৌরসভা চেয়ারম্যান বানিয়েছেন বা ইউপি চেয়ারম্যান বানিয়েছেন, কারণ হচ্ছে সেখানে যত টাকা, 10 কোটি টাকা খরচ হবে তার এলাকাতে, সবকিছু তার দায়িত্বে। হ্যাঁ, তিনি সেখানে স্কুলের নিয়োগ দেবেন, সেখান থেকে প্রত্যেকটা নিয়োগ থেকে তিনি পয়সা নেবেন। একজন এমপি কেন সেখানে যাবে আপনি বলেন? সুতরাং তাকে কিন্তু আপনার দুর্নীতিগ্রস্ত করা হচ্ছে, তাই না? আপনি এখানে কি একজন এমপি, আমার এলাকার কোন রাস্তা হবে সেখানে তার এমপির কোনো ভূমিকা আছে? কিচ্ছু নাই, লোকাল কাউন্সিলর সেটা দেখে আর কি। তো এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশের এমপিরা বা বাংলাদেশের পার্লামেন্ট কি, তাদের ভূমিকা কি আসলে, সেটা কি এটা জানি? এটা খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট আপনি যেটি বললেন। আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, বা স্থানীয় সরকার তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে অনেক বেশি না, ক্ষমতা দায়িত্ব পালন সংসদ করতে সদস্যদেরকে দেয়া দিয়ে হচ্ছে দিচ্ছে। না, এমপিদেরকে ওখানে বসানো হচ্ছে, দলগুলো বসাচ্ছে, কারণ কি রাইট। ওখানে অনেক পয়সা, তারা পয়সা খরচ করছে, এবং পয়সা খরচ করে সেখান থেকে আপনার মানি জেনারেটেড হয়, তারপরে আপনার পলিটিক্সের সুবিধা হয় হয়তো, তাই না? ক্ষমতা কনসলিডেট করার, তো এমপিদেরকে ক্ষমতা কনসলিডেট করার মানে পণ হিসাবে ইউজ করা হচ্ছে, যার ফলে হচ্ছে কি নৈতিকতা তো থাকছে না। আর যেটা হচ্ছে, তিনি যদি অনৈতিক আচরণ করেন তাকে তো ধরা হচ্ছে না, সেই রাইট। ব্যবস্থাই নেই, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই, সমাজ থেকেও কোনো প্রেশার নেই, এখন আপনি কনস্টিটিউয়েন্টদের কোনো প্রেশার নেই। জি, আপনি যেটি বললেন যে সাম্প্রতিক যে ঘটনা, সেখানে জামায়াত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে, সাতক্ষীরা 4 আসনের যিনি সংসদ সদস্য, কিন্তু তারপরেও সংসদ সদস্য পদ তো তার থেকে যাচ্ছে। এখন দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পেলাম যে একজন নৈতিকভাবে স্খলন ঘটেছে এরকম একজন ব্যক্তি স্টিল তিনি আমাদের জাতীয় সংসদের সদস্য হিসেবে আর আমি জনগণের জানি না যে প্রতিনিধিত্ব দল করছে। থেকে বহিষ্কার করলে তিনি দলের টিকিট নিয়ে যদি পার্লামেন্টে ইলেকশন করেন, তারপর দল যদি তাকে বহিষ্কার করে, তার এমপিশিপ থাকবে কিনা আই এম নট শিওর, আমি এটা খুব অস্পষ্ট, আমি জানি না এটা আসলে না, তিনি বাংলাদেশে এমপি থেকে যাবেন। আমাদের যে এমপি থেকে বিশেষজ্ঞ যাবেন। আচ্ছা, মতামতগুলো থাকলেও তিনি আসছে নৈতিকভাবে দেখছি, পার্লামেন্টে ঢুকতে পারবেন কিনা, ওখানে বসতে পারবেন কিনা আই এম নট শিওর। তিনি কিন্তু আমি তখন যেটা স্বতন্ত্র বলছি, প্রার্থী হিসেবে থেকে যান সংসদে। থাকতে পারবেন হয়তো, জি। হয়তো বা পারবেন বা হয়তো বা পারবেন না, আমি আমি এখনো খুব ক্লিয়ার না এই বিষয়টা আর কি আমার কাছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, যে এক হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো চাপ নেই, প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা নেই, যে তাদের নৈতিক স্খলন সেটা যাই হোক না কেন, সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে বা তাকে শাস্তি পেতে হবে। তিনি যদি বড় কোনো ফৌজদারি অপরাধ করেন তাহলে তো অন্য বিষয়, হ্যাঁ, কিন্তু তিনি, তার যদি নৈতিক স্খলন হয় অন্যান্য বিষয়ে, তিনি যদি ধরেন পার্লামেন্ট ফ্লোরে বসে যদি ইচ্ছাকৃত মিথ্যা কথা বলেন এবং জেনে শুনে মিথ্যা কথা বলেন এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কি তার শাস্তি আছে? আপনি ব্রিটিশ পার্লামেন্টের কথা ধরেন তো, আপনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, বরিস জনসনের মতো পলিটিশিয়ানের পলিটিক্স শেষ হয়ে গেছে শুধু সামান্য মিথ্যা কথা বলার জন্য, আপনি চিন্তা করেন। এই যে নাইজেল ফারাজ, যিনি ভবিষ্যতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তিনি কি বিপদে পড়েছেন যে তিনি একটা ইলেকশন 2024-এর ইলেকশনের আগে চাঁদা নিয়েছিলেন, সেটা তিনি ডিক্লেয়ার করেননি একজনের কাছ থেকে, তার জন্য তাকে মানে তিনি বরখাস্ত করা হয়নি এখনো, তিনি নিজে পদত্যাগ করেছেন এবং রি-ইলেকশন করতে হচ্ছে তাকে। তার অবস্থা কি হয় জানি না, মানে পার্লামেন্টারি কমিটি যদি তাকে বলে যে তাকে সাসপেন্ড করা হবে, তার মানে পলিটিক্যাল ক্যারিয়ার উইল বি অ্যাট স্টেক, তাই না? তো দেখেন, শুধু মিথ্যা কথা বলার জন্য বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে এমপিরা যদি মানে ডেলিবারেটলি মিথ্যা কথা বলেন, তাহলে কি তার কি হবে? সেটা কি নৈতিক স্খলন? আমার মনে হয় না।
আপনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো চাপ নেই, তাই না? সবচেয়ে বড় কথা আমি বারবার যেটা বলছি যে কনস্টিটিউয়েন্টদের কোনো চাপ নেই। আপনি দেখেন, আমি তখন দেশে ইলেকশনের 2 দিন পরে আপনাদের ডেইলি স্টারে একটা খবর বের হয়েছিল। সেটা হচ্ছে যে এই পার্লামেন্টে আপনার যতজন এমপি নির্বাচিত হয়েছেন তার ভিতরে 140 জনের বেশির এমপির বিরুদ্ধে মামলা আছে রাইট। এবং 43 জনের বিরুদ্ধে খুনের মামলা আছে। আপনি বোঝেন তাহলে? হ্যাঁ, খুনের মামলা আছে। তো খুনের মামলা আছে, মানুষজন, এলাকার মানুষজন তো জানে যে এই লোকের মার্ডার চার্জ আছে তার বিরুদ্ধে। তাকে তো ভোট দিয়েছে, ভোট দিয়ে তাকে এমপি বানিয়েছে। তো মানুষজন কেয়ার করে না। মানুষজনের কোনো এক্সপেকটেশন নেই রাজনীতিকদের কাছে বা এমপিদের কাছে যে তার একটা মোরাল স্ট্যান্ডিং থাকতে হবে। দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। নিশ্চয়ই। যদি মানুষজনের চাপ থাকতো তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক লিখিত কোনো আচরণবিধি না থাকলেও কিন্তু তারা সঠিক আচরণ হয়তো করতেন। জি, শাকিল আনোয়ার, আসবো আপনার কাছে। ডক্টর মহিউদ্দিন, যেটি দিয়ে শেষ করলেন মিস্টার আনোয়ার, সেই জায়গাটিতেই আসতে চাই যে মানুষের কোনো প্রত্যাশা নেই এবং মানুষের সেই কারণে খুব একটা চাপ প্রয়োগ করবার কোনো উদাহরণও আমরা দেখি না। এটা তো গণতন্ত্রের জন্য খুবই ভয়ের কথা, শঙ্কার কথা। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা দেখুন, এখানে শাকিল ভাইয়ের যে কথাটা বলছেন আমি ওনার সাথে পার্শিয়ালি অ্যাগ্রি করি। কারণ হলো বাংলাদেশের সিভিল সোসাইটিতে যারা আছেন বা হোয়াইট কালার জব যারা করেন তাদের প্রত্যাশাটা একরকম, আর সাধারণ মানুষের যারা নির্বাচনী এলাকায় থাকেন তাদের প্রত্যাশাটা আরেক রকম। রাইট। আপনারা যারা সংবাদকর্মী, হ্যাঁ, কিংবা আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করেন, তারা অনেক স্ট্যান্ডার্ডের কথা বলেন, নিয়ম নীতির কথা বলেন। তাদের প্রত্যাশাটা থাকে সংসদ সদস্যদের কাছে শুধু আইন তৈরি করবেন তারা। কিন্তু তারা যাদের ভোটে নির্বাচিত হয়ে আসেন তাদের প্রায় সকলেই প্রত্যাশা করেন যেটা, যে সংসদ সদস্য তার বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে মানে যত কাজ আছে সবকিছু করে দিবেন, এবং তারা সেই ধরনের প্রতিশ্রুতিও দিয়ে থাকেন। ফলে যেটা হলো যে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো শক্তিশালী হয়নি, রাইট। এবং না হওয়ার একটা অন্যতম কারণ হলো জনগণের প্রত্যাশা লোকাল গভর্নমেন্টের পরিবর্তে আপনার এমপিদের কাছে। কেন প্রত্যাশাটা এরকম যে এমপিদের সাথে সরাসরি প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে, সরাসরি বড় নেতাদের যোগাযোগ আছে, স্থানীয় সরকারের প্রতিনিধিদের সেই যোগাযোগটা নেই। এটা একটা বিষয়। আরেকটা দ্বিতীয় বিষয় হলো সংসদ সদস্যরা নানাভাবে আপনার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মানে উপদেষ্টা হিসাবে রয়ে গেছেন বা আপনার প্যাট্রন হিসেবে রয়ে গেছেন। ফলে সাধারণ নাগরিকরা সবসময় তাদের কাছেই যান এবং তারা গিয়ে সেই ফলটা পান। তারা দেখেন যে এমপি সাহেবকে বললেই কাজটা হয়, বিশেষ করে সরকারি দলের এমপি কে ধরলে তো কাজ হয়েই যাবে। তো এরকম একটা আপনার যদি আমরা পরিবেশ পাই তাহলে সেখানে এমপিদের কাজই হবে আপনার যে কোনো ভাবে পাবলিককে সন্তুষ্ট রাখে পরবর্তী নির্বাচনে আবার নির্বাচিত হয়ে আসা। এই যে পাবলিক প্রেশারটা না থাকার কারণে এমপিরা যেন তেন কাজ করতে পারে। তারা মনে করেন না যে এটা করা যাবে না। এবং আপনারা দেখেন যে আমাদের সংবিধানে কিংবা রুলস অফ প্রসিডিউরে কোথাও বলা নাই যে সংসদ সদস্যের কাজ কি। মানে হলো সংসদের যে কাজ তার সবই সংসদ সদস্যদের কাজ, কিন্তু বলা দরকার ছিল যে সংসদ সদস্যদের কাজ হবে না লোকাল গভর্নমেন্টে গিয়ে মাতব্বরি করা, তাদের দায়িত্ব হবে না আপনার মন্ত্রণালয়ে গিয়ে তদবির করা। হ্যাঁ, আমাদের এই জায়গাগুলো স্পষ্ট করে বিধান থাকা উচিত। বিধান থাকলে অ্যাটলিস্ট একটা প্রেশার তৈরি হবে যে না, তারা এটা করতে পারেন না। এই বিধান না থাকার কারণে এবং যেটা হলো যে মাস পিপুলের কোনো ধরনের প্রেশার না থাকার কারণে এমপিরা যেটা করেন যে তারা পাবলিককেও সাপোর্ট দেয়, নিজেরা পকেটে টাকা নিয়ে যায় এবং ভবিষ্যতে তারা নির্বাচনী এলাকায় আরো বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। একটা বিষয় একটু আমি জাস্ট বুঝতে চাইছি আপনার কাছে, আপনার পর্যবেক্ষণটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। সেটা হচ্ছে যে পশ্চিমের যে গণতান্ত্রিক চর্চা সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা বারবার আলোচিত হয়। বাংলাদেশেও নিশ্চয়ই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ধারণাটা রয়েছে এবং একজন সংসদ সদস্য, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তিনি যে সবার সংসদ সদস্য সেই ধারণা থেকে সরে এসে কিছু গোষ্ঠীর পারপাস তিনি সার্ভ করেন। এবং আমরা কোনো কোনো সংসদ সদস্যকে দেখলাম তার এলাকায় তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করছেন, যেটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আমরা কি এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ধারণাটা বুঝি না, নাকি এটি আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ডিফাইন্ড না? মানে সমস্যাটা কোন জায়গায় আসলে? দেখুন, একটা বিষয় আমরা উঁচু গলায় বলে থাকি যে আমাদের সংসদীয় ব্যবস্থাটা ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা অনুকরণ করা হয়েছে। ওখান থেকে আমরা স্ট্রাকচারটা নিয়েছি, কিন্তু চর্চা যেটা সেটা আমরা নেইনি। ব্রিটিশ হাউস অফ কমন্সে যেটা হলো যে মেম্বারদেরকে ডিক্লেয়ার করতে হয় যে কোথায় তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। হ্যাঁ, আমাদের রুলস অফ প্রসিডিউর বলা আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা।
হ্যাঁ, যে এটা তার মানে হুইপকে জানাতে হবে কোথায় তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এতটুকু আছে, কিন্তু এটা চর্চা একেবারেই নাই। হ্যাঁ, এবং যে কারণে দেখা যায় যে সংসদের সদস্যরা এমন এমন কমিটিগুলোতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন যেখানে একদম স্পষ্ট তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ফর এক্সাম্পল, একজন সংসদ সদস্য, তার শিপিং বিজনেস আছে, দেখা গেল যে সে নৌ পরিবহন মন্ত্রণালয় কমিটির চেয়ারম্যান হয়ে আছেন। রাইট। হ্যাঁ, আবার কোনো একটা জায়গায় তার স্বার্থ আছে, সেই কমিটিতে থেকে সেখানকার মন্ত্রীকে সে প্রেসার ক্রিয়েট করে তার কাজের সুবিধার জন্য। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, এটা প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মিডিয়াতে বারবার আসছে। হ্যাঁ, কিন্তু সংসদে সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, হুইপ, ওনারা কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা তাদের কাছে মনে হয় যেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। রাইট। হ্যাঁ, ফলে যেটা হলো যে এইগুলোকে আমরা অপরাধ হিসেবে দেখছি না। হ্যাঁ, ইভেন আমরা এটাকে কোনো ধরনের নৈতিক স্খলন হিসেবে দেখছি না, আমরা মনে করছি এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ফলে এমপিদের এই যে ঘটনাগুলো এখন ভাইরাল হচ্ছে, আলোচনায় আসছে, সেগুলো যত বেশি বেশি আলোচনা আসার কারণে সেগুলো এখন মনে হচ্ছে যে এটা মনে হয় একটা অপরাধ। আদারওয়াইজ এটা যে অপরাধ সেটা আপনার কোনোভাবেই স্বীকৃতি পেত না। এবং আপনারা দেখেন যে অনেক অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে বিগত সময়ে অনেক যারা সংসদ সদস্য ছিলেন বিভিন্ন সময়, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে এলাকায় মাস্তানি করা, এলাকায় খুন করা, হ্যাঁ, এলাকায় পুলিশকে মারা, সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলার অভিযোগ আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মনে হয়েছে যে এটা খুবই একটা স্বাভাবিক বিষয়, এটা ঘটতেই পারে, উনি এমপি সাহেব, উনি আমাদের রাজা, উনি করতেই পারেন এটা। ফলে এই যে মানসিক মানে আমাদের যে মানসিক দিকটা, এটা পরিবর্তন না হলে আসলে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। আইন করলেই হবে না। দেখেন, আপনার আইনে বলা আছে যে নৈতিক স্খলনের জন্য 2 বছরের সাজা হলে তার সদস্য পদ চলে যাবে। তাহলে যদি 1 বছর 9 মাস হয় তাহলে যাবে না, 1 বছর 11 মাস হলেও যাবে না। তাহলে তার অপরাধের মাত্রাটা কি 2 বছরের সমপরিমাণ একটা অপরাধ করতে হবে। কিন্তু আপনি যদি যান ব্রিটিশ পার্লামেন্টে, আমি জার্মান কাজ করেছি, তো ওখানে যেটা হলো যে ন্যূনতম আপনার যৌন হয়রানির অভিযোগ আসলে তার সদস্যপদ থাকে না, কিন্তু আমাদেরটা হলো মিনিমাম 2 বছরে অপরাধ করতে হবে, 2 বছরের সমপরিমাণ অপরাধ পেলে দেন তার সদস্যপদ যাবে। জি, এই জায়গাটিতে একটু আসতে চাই শাকিল আনোয়ার আপনার কাছে, যেটি দিয়ে শেষ করলেন ডক্টর মহিউদ্দিন, সেটির সূত্র ধরে আমি যে প্রশ্নটা আপনাকে এখন করতে চাই যে জামায়াত নেতার সাম্প্রতিক যে স্ক্যান্ডাল, হ্যাঁ, সেই স্ক্যান্ডালের পরে জামায়াতেরই একজন এমপি বলেছেন যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম যে কাজটা করেছেন সেটা অসামাজিক ছিল কিন্তু অনৈতিক ছিল না। আমি বুঝিনি আসলে ব্যাপারটা, আপনি কি বুঝতে পেরেছেন এই বক্তব্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? আমার মনে হয় ওনারা যেটা, ওনাদের ডিফেন্স যেটা হতে পারে আর কি, কি বাক্য বা শব্দ ব্যবহার করেছেন আমি জানি না ঠিক, কিন্তু আমার মনে হয় ওনাদের ডিফেন্স হতে পারে যে আমি তো জবরদস্তি করিনি কিছু, আর আমি তো পাবলিক নুইসেন্স তৈরি করিনি, তাই না? এটাই হয়তো বোঝাতে চেয়েছেন যে আমার তো কোনো পাবলিক নুইসেন্স তৈরি করিনি, এটা তো একটা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমাকে এক্সপোজ করা হয়েছে, যদি ওটা না থাকতো ক্যামেরা তাহলে কিছুই হতো না, বা আমার বিরুদ্ধে কি যে তো কেউ নালিশ করেনি যে আমি জবরদস্তি করেছি, আমি ধারণা সেটাই বুঝতে মানে উনি, কিন্তু জামাতে ইসলামী ধরেন বড় বিপদে পড়েছে, কারণ তাদের পলিটিক্সের একটা বড় মানে ইয়ে তো যে তারা নৈতিকভাবে খুব শক্ত আর কি মানুষজন, তাই না? তো সেই জন্য তাদের জন্য এই এম্বারাসমেন্টটা সাংঘাতিক রকম হয়েছে। তাহলে শাকিল আনোয়ার, এই প্রশ্নটা কি অনিবার্যভাবে চলে আসে কিনা এখানে, যে সংসদ সদস্যদের যে ব্যক্তিগত জীবন এবং সরকারি দায়িত্বের মধ্যে একটা যে সীমারেখা রয়েছে, বা আদৌ কোনো সীমারেখা রয়েছে কিনা, বা এখানে কি কোনো গ্রে এরিয়া রয়েছে যেটি নিয়ে আসলে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না, নাকি আপনার কাছে কি মনে হয়? তা তো অবশ্যই ধরেন আপনি এখানকার আমি এখানকার উদাহরণ দিই, এখানকার মানে ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ রাজনীতির উদাহরণ দিই। দেখেন, এখানে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলেন, মানে বাংলাদেশে তো আবার পার্লামেন্টে বোধহয় মিথ্যা শব্দটা ইউজ না, করা অসত্য বলতে হয়, মানে যাতে এমপিদের মিথ্যা কথা বললেও তাদের যেন মান সম্মান না যায় আর কি বিষয়টা। হ্যাঁ, তো এখানে মিথ্যে কথা বলার জন্য আপনার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, বা আপনি যদি কোনো একটা কারোর কাছ থেকে পয়সা নিলেন, আপনার কোনো
তার জন্য আপনার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। বা আপনার যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি যদি পেইড কোনো আপনার লবিং করেন, এটা যদি প্রমাণিত হয় যে আপনি পয়সা নিয়ে কারোর পক্ষে লবিং করছেন পার্লামেন্টে বা আইনে, আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এবং আরেকটি ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে শাকিল আনোয়ার, তখন আপনি বিবিসিতে সাংবাদিকতা করতেন, আমি যদি ভুল না করে থাকি, যে একজন সংসদ সদস্য ব্রিটিশ এমপি তিনি ড্রাইভিং এ পয়েন্ট পেয়েছিলেন বা ফাইন পেয়েছিলেন, জরিমানা পেয়েছিলেন, তিনি তার স্ত্রীর নামে সেটি চালিয়ে দিয়েছিলেন। পরে ডিভোর্স হওয়ার পরে বা সেপারেশন হওয়ার পরে জানা যায় যে আসলে ড্রাইভ তিনি নিজেই করছিলেন, এবং শুধুমাত্র এই ঘটনা জানাজানি হবার কারণে তার সংসদ সদস্য পদ চলে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে। তিনি রাজনীতিতে নেই, তিনি বড় নেতা ছিলেন না, হ্যাঁ অনেক বড় নেতা ছিলেন কনজারভেটিভ পার্টি, তিনি রাজনীতি থেকে তাকে সরে যেতে হয়েছে ছোট্ট একটা কথা বলার জন্য, মিথ্যা কথা বলার জন্য, যেটা পরে প্রমাণিত হয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে, কিন্তু এখানে কিন্তু আপনি বিবাহ বহির্ভূত যদি আপনার সম্পর্ক থাকে কোনো নারীর সাথে, যেটা বরিস জনসনের বিরুদ্ধে মানে এগেনস্টে অনেকগুলো ছিল বা অন্যান্য অনেক পলিটিশিয়ানদের বিরুদ্ধে আছে, সেটাকে কিন্তু পার্লামেন্ট খুব বড় অপরাধ হিসেবে দেখেন। যদি না কেউ আসেন মানে যৌন হয়রানির, প্রফেসর সাহেব যেটা বললেন, যৌন হয়রানি জাতীয় জিনিসের কোনো অভিযোগ উঠলেই বিপদ হয়ে যেতে পারে, কিন্তু যদি কেউ অভিযোগ না করেন এবং বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে খুব একটা পাত্তা দেওয়া হয়। কিন্তু এখানে কি সংস্কৃতিগত একটা ব্যাপার আছে শাকিল আনোয়ার, মানে পশ্চিমা সংস্কৃতি এবং আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে আমার মনে হয় যে এখানকার সমাজ এভাবে দেখে বা এখানকার পার্লামেন্ট এভাবে দেখে বা রাজনীতিকরা এভাবে দেখেন যে যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক কোনো পাবলিক নিউসেন্স তৈরি করছে না বা মানে সেটা যদি পরস্পরের সম্মতি নিয়ে হয়, তাহলে জনগণের বা রাজনীতির হয়তো বড় কোনো ক্ষতি হচ্ছে না, এটা সংস্কৃতির সাথে সম্পর্কিত। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সেটা নয়। মোদ্দা কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানকার ব্রিটিশ পার্লামেন্টে বা অনেক পশ্চিমের দেশের পার্লামেন্টে যেটা ফলো করা হয়, কেন একটা মিথ্যে কথা বলার জন্য একটা রাজনীতিকের, বড় পপুলার রাজনীতিকের কেন মাফ করা হয় না তাকে, সেটা হচ্ছে এরা একটা জিনিস, একটা কন্ট্রাক্ট আছে, সোশ্যাল কন্ট্রাক্ট। সেটা হচ্ছে এমন কিছু রাজনীতিবিদরা বা এমপিরা মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা কিছু করতে পারবেন না, কথা বলতে পারবেন না, ইভেন বুলিং, মানে আপনি বুলি করতে পারবেন না কাউকে, খুব জোরে কথা বলতে পারবেন না আপনার স্টাফের সাথে, হ্যাঁ সেটা যদি প্রকাশিত হয় তাহলে আপনি বিপদে পড়বেন। তো এমন কিছু তারা আচরণ করতে পারবেন না যাতে করে পার্লামেন্টের প্রতি বা রাজনীতির প্রতি বা রাজনীতিকদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হয়, এমন কিছু তারা সহ্য করেন। এবং তারা মনে করে এটার কারণে আমাদের গণতন্ত্র কন্টিনিউ করবে, না হলে আমরা যদি এটা মেনটেন না করি তাহলে আমাদের গণতন্ত্র ভিত্তি মানে নড়বড়ে হয়ে যাবে, এবং সেটা তারা করে, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত তার ছিটে ফোটা আমি দেখি না আর কি। রাইট। আমি ডক্টর মহিউদ্দিন এই প্রসঙ্গে একটু আসতে চাই, খুবই ইন্টারেস্টিং, মানে আমরা ব্রিটিশ পার্লামেন্টের কথা বলছি, ব্রিটেনের কথা বলছি, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম একটি বড় ঘটনা ঘটেছিল ক্লিনটনের ক্ষেত্রে, এবং সেখানে কেনেথ স্টার যে ইনভেস্টিগেশন বা যে মানে ঘটনার যে পরম্পরা, সেখানেও তো সেই অর্থে পাবলিক নিউসেন্স তৈরি করা হয়নি, কিন্তু একটা দায়িত্বশীল পদে থেকে তিনি কি করতে পারেন, কতটা করতে পারেন, সেই সময় এর সীমা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, এবং এটা একটা ক্লাসিক এক্সাম্পল, বা এটি নিয়ে হয়তো আরও বিস্তর গবেষণা হবে আগামী দিনগুলোতে। আপনার কাছে কি মনে হয় যে প্রশ্নটি আমি শাকিল আনোয়ারকে করেছি, যে সীমারেখাটা কোথায় টানা উচিত? আচ্ছা, আমি শাকিল ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে কোথায় সীমারেখাটা টানবেন আপনি, এটা ডিপেন্ড করছে আসলে আপনার সংস্কৃতি কতটুকু পারমিট করে। রাইট। আমাদের এখানকার সংস্কৃতি কিন্তু আপনাকে মানে ক্লিনটনের মতো কোনো ঘটনাকে আপনার সমর্থন করবে না। বিশেষ করে আপনার জামায়াতে ইসলামী যে ধর্মের কথা বলে, যে নৈতিকতার কথা বেশি বলে, হ্যাঁ, এবং তাদের যদি গঠনতন্ত্র দেখেন ওখানে অনেক ধর্মীয় নীতি নৈতিকতার কথা বলা আছে। এখন সেই জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু অপরাধ হিসেবে দেখা হবে, এটাই খুব স্বাভাবিক। আরেকটা বিষয় হলো যে প্রথমে যদি উনি স্বীকার করতেন যে হ্যাঁ সে আমার বিবাহিত স্ত্রী, আমি তাকে নিয়ে যেতেই পারি একটা জায়গা, প্রাইভেট প্লেসে, সেটা কিন্তু অপরাধ না। কিন্তু সমস্যাটা হলো তিনি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। তাহলে আমরা যদি কোনো এরকম একটা ঘটনা ঘটে এবং এটার সূত্র ধরে একটার পর একটা মিথ্যা কথা বলে যায়, তাহলে যেটা প্রমাণ করে যে তিনি তার অবস্থান থেকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ডক্টর মহিউদ্দিন, আমরা স্পেসিফিক উদাহরণে না যাই, কেননা যেহেতু যাদের সম্পর্কে বলছি তাদের এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, কাজেই আমরা একটু জেনারিক আলোচনার দিকে গেলে আমার মনে হয় ভালো হয়। আমাদের যেটা হলো যে আপনার
প্রথমত হলো যে সংস্কৃতি আমাদেরকে যেটা অ্যালাউ করেন, হ্যাঁ, সেই সংস্কৃতির মধ্যে থেকে আমি এমন কোনো ঘটনা ঘটাতে পারি না যেটা অনেক চোখে এটা আপনার দৃষ্টিকটু লাগবে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব অনেক বেশি, হ্যাঁ, যেটা স্বাভাবিকভাবে মানুষ নিতে পারবে না, যেটা পাবলিক হয়ে যাবে এরকম কোনো ঘটনা আমি ঘটাতে পারি না। কিন্তু আপনি দেখেন যে বারবার বলা হচ্ছিল যে সংসদে তারা মিথ্যা কথা বলেন, অসত্য বলেন, হ্যাঁ, কিন্তু এটা সাজা কি? সাজাটা কিছুই না, শব্দটাকে এক্সপান্স করা হয়। রাইট। তাহলে আমার কথা হলো যে একজন সংসদ সদস্য সংসদে যদি অসত্য কথা বলেন কিংবা কারোর প্রতি অনৈতিক আপনার আচরণ করেন, তাহলে তার সাজাটা কি হবে সেটা আমাদের আগে ডিফাইন করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের রুলস অফ প্রসিডিউরে সেটা থাকা উচিত, কিংবা আলাদাভাবে একটা আচরণ বিধি তৈরি হওয়া উচিত। এবং আমার মনে হয় যে ব্রিটিশ পার্লামেন্ট কিংবা ভারতীয় পার্লামেন্টের মতো আমাদের ইথিক্স কমিটি থাকবে, যে ইথিক্স কমিটি আপনার এই বিষয়গুলিকে ওভারসিং করবে। এখন কথা হলো, ইথিক্স কমিটিতেও তো রাজনৈতিক দলের সদস্যরা থাকবেন, সরকারি দলের সদস্যরা থাকবেন, সংখ্যায় বেশি থাকবেন। ফলে এখানে কি করবে? সংখ্যা গরিষ্ঠতার কারণে সেখানে হয়তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, এরকম হতে পারে। বাট তারপরে যেটা হবে যে একটা বডি থাকলে ভয় থাকবে যে এরকম একটা বডি আছে, আমার এখানে ইস্যুটা যেতে পারে, এবং ইস্যুটা ওখানে গেলে এটা নিয়ে প্রচুর আপনার সামাজিক পরিসরে আলোচনা হবে, সমালোচনা হবে। সো আমাদেরকে একটু দূরে থাকতে হবে। তাহলে এটা একটা বিষয়। আরেকটা হলো ডক্টর যে মহিউদ্দিন, এই জায়গাটাতে কি মানে এই কনক্লুশনে পৌঁছানো যায় কি না যে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো তো দাঁড়াতে পারেনি? যে আলোচনা আপনি করলেন, শাকিল আনোয়ার করলেন, যে আমাদের স্থানীয় সরকার শক্তিশালী হয়নি, প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বা ব্যুরোক্রেটিক যে স্ট্রাকচার সেই জায়গাটিতে আমরা সেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারিনি বলে ক্ষমতার ভরকেন্দ্র এসে এই সংসদ সদস্যদের বা এই মন্ত্রী যারা ক্ষমতায় থাকেন তাদের উপরে এসে ভর করে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে ক্লিয়ারলি আপনি যে কথাটা বললেন যে ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করতে পারবে কিনা, মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা এথিক্স কমিটির সদস্য হয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট হবেন কিনা বা রাজনৈতিক প্রভাবমুক্ত হবেন কিনা, সেটাও তো একটা প্রশ্ন। তার মানে ঘুরে ফিরে একই জায়গায় কি আসছে বিষয়টা, যে আমরা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারিনি? স্বাধীন প্রতিষ্ঠান দাঁড় করালে হয়তো এই সমস্যার সমাধান হতে পারতো, কি মনে হয়? আচ্ছা দেখুন, ব্রিটিশ হাউস অফ কমন্স আজকে যেই জায়গায় আসছে সেটা কিন্তু একদিনে আসেনি, তাদের দীর্ঘদিনের চর্চা, ঐতিহ্য। এবং ওই হাউস অফ কমন্সে যারা থাকেন তারা সবাই ব্রিটিশ নাগরিক। ফলে ব্রিটিশ সমাজের একটা বৈশিষ্ট্য আছে, তাই না? ওখানকার কিছু জবাবদিহিতা আছে। তা আমাদের বর্তমান সমাজ যেটা হলো যে জবাবদিহিতার জায়গাটুকু নাই, হ্যাঁ, এবং নৈতিক জায়গাটুকু নাই। ফলে যেটা হলো যে আমি এই সমাজের অংশই তো, আমি এই সমাজের সদস্য হিসেবে তো পার্লামেন্টে যাচ্ছি, আমি তো অন্য কেউ না, অন্য কোনো গ্রহ থেকে আসিনি। ফলে যেটা হলো যে সংসদে যখন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এমন জায়গা থেকে যাবেন, এমন ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবেন যেখানে প্রশ্ন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংসদের মানে পরিবেশটা এরকমই হবে, হ্যাঁ, সংসদ সদস্যরা এরকম আচরণ করবে। ফলে যেটা হলো যে আমাদের সামগ্রিকভাবে সোসাইটির পরিবর্তন না করতে পারলে আপনি সংসদের আলাদাভাবে সংসদের পরিবর্তন করতে পারবেন না। যেটা শাকিল ভাই বলছিলেন যে একজন সংসদ সদস্য যদি তার সহকর্মীর সাথে শাউট করে কথা বলেন, তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আমাদের এরকম কি কোনো ব্যবস্থা আছে? এরকম কি কোনো আছে? আপনার থাপ্পড় দিলে তো কিছু হয় না, শাউট তো ছোট কাজ, হ্যাঁ। তাহলে আমাদের যেটা হলো যে সোসাইটি পারমিট করে, সোসাইটি কোনো না কোনো ভাবে তাকে পারমিট করছে শাউট করতে, কোনো না কোনো ভাবে পারমিট করছে তাকে বড় ধরনের কোনো অপরাধ করতে। ফলে সে যখন সংসদ সদস্য হয়ে যায় তখন সে ভুলে যেতে পারে না যে আমি সংসদ সদস্য, আমি এটা করতে পারবো না। রাইট। শাকিল আনোয়ার, আপনার কাছে একটু আসতে চাই। আপনার হয়তো মনে আছে যে এটি যদিও সংসদীয় রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু আমি একটু ভিন্নভাবে বিষয়টাকে আনতে চাই। সেটা হচ্ছে যে জিমি স্যাভিলের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে তিনি 60-এর দশকে যে অপরাধ করেছিলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার যে আচরণ সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল, এবং সেটি তার মরণোত্তর যে বিচার সেটি আমরা দিনের পর দিন সেই ট্রায়াল বা সেই বিচারের প্রক্রিয়া আমরা দেখেছি, এবং এটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে যিনি ক্ষমতা কাঠামোর ভেতরে থাকেন, তার সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি যখন নারীদের দুর্বলতার সুযোগ নেন বা সমাজের এমন একটা বিষয়ে তিনি তার নীতিনৈতিকতার যে স্ট্যান্ডার্ড সেটি থেকে সরে এসে নিজের স্বার্থ চরিতার্থ করেন, সেই জায়গাগুলোতে আমরা বারবার বলছি যে ইন্ডিপেন্ডেন্ট একটা বডি দরকার যেটি ওয়াচডগ হিসেবে মনিটর করবে বা সেটির শাস্তি কী হবে সেটির বিধান করবে। তো তাহলে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? রাজনীতিবিদরা তো স্পষ্টতই এ ব্যাপারে আগ্রহী নয়।
তাহলে? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আগ্রহী নয় ওনারা। তবে এটা ঠিক যে যখন বাংলাদেশের রাজনীতিকদের কিন্তু অনেক ঝাল পোহাতে হয় যখন তারা ক্ষমতায় থাকেন না। তখন মানে তাদের সবকিছু টেনে বের করে বিরোধী পক্ষ তারা যারা যখন ক্ষমতায় তারা তাদের উপরে যথেষ্ট ঝাল ঝাড়ে, এটাও সত্যি কথা। মানে তারা মানে রেহাই পান না অনেক সময়। হ্যাঁ, আপনি আপনি যেটা বললেন সেটা ঠিকই আসলে। এরা আগ্রহী নয় এরকম একটা, তারা জবাবদিহি করতে হবে তাদেরকে, এ ব্যাপারে তাদের আগ্রহ নেই, অবশ্যই নেই। আমি প্রথমেই যেটা বলছিলাম, আমি দেখেছি ৯০-এর দশকে যখন 91-এ ডেমোক্রেসির একটা রেস্টোরেশন হলো, তারপরে কিন্তু সিভিল সোসাইটির পক্ষ থেকে এবং সেখানে কিন্তু বাংলাদেশের এই পশ্চিমা ডোনাররাও কিন্তু অনেক পয়সা করে দিয়েছিল যে এই মানে এমপিদের জবাবদিহিতার জন্য কিছু করা। কিন্তু একেবারেই এমপিরা পার্লামেন্ট এগুলোতে আগ্রহী ছিলেন না আর কি, এবং সেগুলো সে কারণে কিছু হয়নি শেষ পর্যন্ত। এখন আমার আমার যেটা মনে হয় 2024-এর পরে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। আমি দেখছি, চোখের সামনে দেখছি যে 2024-এর পরে একটা বড় মানে এই যে আমরা সংস্কারের কথা বলছি, এগুলোই তো সংস্কার, তাই না? সংস্কার তো এগুলোই যে মানে সংসদ এবং জনপ্রতিনিধিরা আরো বেশি মানুষের কাছে জবাবদিহি করবেন। কই, আমি আমি তো কোনো লক্ষণ দেখছি না যে তার কোনো ব্যবস্থা হচ্ছে। কারণ কি, এরা কোনোভাবেই তাদের ক্ষমতা মানে বিন্দু মাত্র সেখান থেকে চলে যাওয়ার ক্ষমতা সেটা তারা চান না। সুতরাং সেটা তারা রেজিস্ট করে যাচ্ছেন আমার ধারণা, এবং আমার কোনো আশা নেই যে তারা করবেন। তবে এটা ঠিক যে ইনাদের কিন্তু মনে রাখতে হবে যে আপনি দেখেন পাশের দেশ ইন্ডিয়াতে যা হচ্ছে, ইন্ডিয়া একটা মোটামুটি একটা ডেমোক্রেটিক কান্ট্রি। হ্যাঁ, ডেমোক্রেসি তার এখানে একটা ডাইলিউশন হচ্ছে গত 10 বছরে, এটা ঠিক। কতটা ইন্ডিয়ান ডেমোক্রেসি আগের মতো সেই আজ মানে শক্ত আছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং যথার্থই হচ্ছে। কিন্তু তারপরেও একটা ধরেন একটা ডেমোক্রেটিক, সেখানে ইলেকশন হয়, এটা মোটামুটি গ্রহণযোগ্য ইলেকশন হয়, তারপরেও দেখেন মানুষজনের ক্রোধটা লক্ষ্য করতে পারছেন, ইয়াং ছেলেপেলের ক্রোধ সরকারের প্রতি। তো এই ক্রোধ তো আপনাকে আমরা 2024-এ যেটা দেখেছি, রাজনীতিবিদরা যদি সচেতন না হন, তারা যদি নড়ে চড়ে না বসেন এবং মানুষ কি চাইছে সেটা যদি তারা বুঝতে না পারেন, তাদের কাছে যদি তারা জবাবদিহি করতে এখনো পর্যন্ত রেজিস্ট করে যান যে করব না, তাহলে কিন্তু বাংলাদেশের মতো দেশে বা পৃথিবীর কোনো দেশেই আর গভর্ন করা কিন্তু কঠিন হয়ে যাবে ভবিষ্যতে। কারণ কি, আপনি আগের মতো তো ইনফরমেশন নিজেদের মতো করে, ন্যারেটিভ নিজেদের মতো করে তো ম্যানেজ করতে পারবেন না আগের মতো, এটা সম্ভব না এখন, তাই না? মানুষজন এখন অনেক কিছু, সবকিছু আপনি ঢেকে ঢুকে রাখতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। আপনি মেইন স্ট্রিম মিডিয়াকে ম্যানেজ করতে পারবেন, ন্যারেটিভ নিজের মতো করে ছাড়তে পারবেন, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ম্যানেজ করবেন? সম্ভব না এটা করা। সুতরাং এখন আমার মনে হয় মানুষ কতটা চাইছে না চাইছে, বা সিভিল সোসাইটি কতটা চাইছে না চাইছে, বা সাংবাদিকরা কতটা চাইছে না চাইছে, তার চাইতে মানে বাংলাদেশের পলিটিশিয়ানদের অগ্রণী হওয়া উচিত, এমন কিছু ব্যবস্থা করা যাতে করে তারা মানুষের কাছে আরো বেশি জবাবদিহি করতে পারবেন, মানুষের আস্থা অর্জন করতে পারবেন। না হলে তারা তো গভর্ন করতে পারবেন না ভবিষ্যতে, এটা নিশ্চিত। রাইট। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি ডক্টর মহিউদ্দিন আপনার কাছে যেটা জানতে চাই, শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমরা ব্রিটেনে নিশ্চয়ই শাকিল আনোয়ারও লক্ষ্য করেছেন যে আমাদের স্থানীয় যিনি সংসদ সদস্য যিনিই হন না কেন, তিনি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করছেন এবং হাজার মানুষের ভিড়ে তাকে খুব আলাদা করা যায় না, মানে প্রোটোকলের কথা বলছি। কিন্তু বাংলাদেশে আপনি ওই যে ধরনের প্রোটোকল তাকে দেওয়া হয় এবং তার যে স্ট্যাটাসকো, সেটা দিয়ে আপনি অনায়াসে সাধারণ মানুষ থেকে তাকে আলাদা করতে পারবেন। এই যে আলাদা হতে চাওয়া বা একজন বিশেষ ব্যক্তি হিসেবে নিজেকে ক্ষমতাবান হিসেবে প্রতিষ্ঠিত করা, সেটা তো রাষ্ট্রীয়ই বলা যায় যে রাষ্ট্রই এই ক্ষমতাটা তাকে দিয়ে দিচ্ছে, মানে আমাদের কাঠামো বলছে যে তুমি আলাদা ট্রিটমেন্ট পাবে। তো তাহলে সেটির চর্চা তিনি যখন করেন, খুব বেশি তো কিছু বলার থাকে না। সমস্যাটা হচ্ছে যে আমরা কোথা থেকে শুরুটা করতে পারি, মানে শুরুটা কোথা থেকে হতে পারে বলে মনে করেন যে এটা থেকে বেরিয়ে এসে তিনি সাধারণের জনপ্রতিনিধি, সেই প্রতিনিধি হিসেবে যে কথাটি শাকিল আনোয়ার বলছিলেন যে জবাবদিহিতার যে বিষয়টা এবং নীতিনৈতিকতার যে স্ট্যান্ডার্ড আমরা প্রত্যাশা করছি, সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য প্রথম ধাপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা দেখেন, আমরা 91-এ
ঘটনার পরে, অভ্যুত্থানের পরে আমরা একটা আশার সঞ্চার হয়েছিল যে বাংলাদেশে নতুন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আবার বিলীন হয়ে গেল নানা কারণে। এবং 24-এর পরে আমাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে আপনার সকল রাজনীতিবিদদের মানসিকতায়, হ্যাঁ, তাদের আচরণে সবকিছুতে একটা পরিবর্তন আসবে। পলিটিক্যাল পার্টিগুলো আপনার অনেক বেশি ডেমোক্রেটিক হবে ইন্টারনালি। কিন্তু আমরা যদি দেখি যে এই 24-এর গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি। হয়তো একটা রাজনৈতিক দল দেশের বাইরে, রাজনৈতিক দলের নেতারা দেশের বাইরে চলে গেছেন, অন্যরা চাপের মধ্যে আছেন, কিন্তু এটা তো শেষ না। আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝতে হবে যে রাজনীতি করতে হলে, সমাজে থাকতে হলে আমাকে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের দলের ভেতরে গণতন্ত্র থাকতে হবে। দলের ভেতরে যদি গণতন্ত্র থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে দলের নেতা কর্মী প্রত্যেকেই কিন্তু আপনার মানে পজিটিভ বিহেভ করবে। যেটা আমরা ব্রিটেনে দেখি বা যেটা আমরা জার্মানিতে দেখি, যে সংসদ সদস্যরা মানে আপনার খুব সাধারণ মানুষের সাথে মিশে যান। আমরা ডোনার এজেন্সিগুলো অনেক টাকা দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য, হ্যাঁ। কিন্তু জনসম্পৃক্ততা বাড়ানো মানে এই না যে পাবলিকের এখানে যাব, আমি অনেক লোক নিয়ে একটা মিটিং করব, বক্তৃতা দিব, চলে আসবে। জনসম্পৃক্ততা মানে হলো যে আমি পাবলিকের সাথে মিশে থাকবো, হ্যাঁ, আমার আচরণে, আমার ভূমিকায় কখনো পাবলিক মনে করবে না যে আমি একজন বিশাল কিছু, আমি অনেক ক্ষমতাবান কিছু একটা। সেটা হলো জনসম্পৃক্ততা। কিন্তু আমরা জনসম্পৃক্ততা বলতে বুঝি যে আমার মিটিং অনেক লোক আসবে, আমি অনেক লোকের সামনে বক্তৃতা দিব, সেটা। তাহলে আমার যেটা কথা সেটা হলো যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক চর্চা করতে হবে, এবং টপ থেকে বটম পর্যন্ত আপনার সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ইন্টারনালি ডেমোক্রেটিক হয়, তাহলে বাংলাদেশের সমস্যা অনেকাংশে কমে যাবে। কারণ 24-এ যেটা ঘটেছে, এটা আবার যে 31-এ ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা নাই। তাহলে 31-এ আবার কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী দেশ থেকে পালাবেন, এটা তো কোনো সমাধান না। আমাদেরকে তো সামনের দিকে এগোতে হবে। এগোতে গেলে আপনার রাজনৈতিক দলের নেতাদেরকে দায়িত্ব নিতে হবে। এটা কিন্তু আপনার কোনো ব্যুরোক্রেসিকে দায়িত্ব নেবে না, সেনাবাহিনী এটা দায়িত্ব নিয়ে করবে না, এটার দায়িত্ব রাজনীতিকদের। তাহলে রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের ভবিষ্যৎ চলাটা কিরকম হবে, তাদের রাজনৈতিক দলটা কিভাবে দাঁড়াবে, কিভাবে কাজ করবে। এই শিক্ষাটুকু যদি তারা নিতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর। অনেক ধন্যবাদ শাকিল আনোয়ার। আপনার কনক্লুডিং রিমার্ক দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি যদি আপনার শেষ না, কথা বলেন। আমি খুব ছোট করে বলি যে আবার 24-এর কথা আমরা ধারণা করেছিলাম রাজনৈতিক দলগুলোর রাজনীতিকদের টনক নড়বে, কিন্তু আমি ধরেন নির্বাচনের সময় দেশে ছিলাম, 2 মাস ঘুরেছি, নির্বাচনের কাজ করেছি। তখন আমি দেখেছি যে মানুষের অনাস্থা কি পরিমাণে রাজনীতিবিদদের ব্যাপারে, সাংঘাতিক অনাস্থা। তাদের কোনো আস্থাই নেই আর কি, এর মধ্যে কোনো আশা নেই তাদের। এখন দেখেন, তারপরে আপনার যে রিপোর্টটার কথা আপনাকে বলেছিলাম, টনক যে নড়েনি, আপনি কি করে রাজনৈতিক দলগুলো এটার পরেও আপনি 43 জন পলিটিশিয়ানকে আপনি নমিনেট করছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, এবং তাদেরকে মন্ত্রী বানাচ্ছেন। আপনি 142 জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের মামলা আছে। কি করে সম্ভব রাজনৈতিক দলগুলো এর 24-এর পরেও মানে এরকম নির্বাচনে তারা কিভাবে এটা করে? তার মানে আসলে টনক নড়েনি। এবং যেটা প্রফেসর সাহেব বললেন, এবং আমি তার আগে বললাম, যে তাদের যদি টনক না নড়ে তাহলে কিন্তু মানে ভবিষ্যৎ ভালো না, রাজনৈতিক দলগুলোর জন্য ভালো না, রাজনীতির জন্য ভালো না, এবং গণতন্ত্রের জন্য ভালো না। সুতরাং আমার ধারণা, এটা কেউ তাদের উপরে চাপ তৈরি করুক আর না করুক, কোনো তাদের নিজের সিদ্ধান্তে, মানে নিজে ভলান্টারিলি তাদেরকে কিন্তু একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করতে হবে। না হলে তাদের নিজেদের ভবিষ্যতে আমার মনে হয় না খুব সুখকর হবে আর। অনেক ধন্যবাদ শাকিল আনোয়ার এবং ডক্টর AKM মহিউদ্দিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চেষ্টা করছি ডক্টর অধ্যাপক KM মহিউদ্দিনের একটি লেখার কিছু অংশ পড়ে। তিনি তার একটি লেখায় এই বিষয়ে লিখেছেন যে সংসদ সদস্যদের নৈতিক স্খলন কেবল তার ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি সংসদ প্রতিষ্ঠানের
মর্যাদা, জনগণের দেওয়া ম্যান্ডেট এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি জন আস্থার উপর প্রত্যক্ষ আঘাত। জনগণ যাদের আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করেন তাদের কাছ থেকে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড অনুসরণের প্রত্যাশা থাকে। আমরা শাকিল আনোয়ার যেটি বলছিলেন যে আমাদের যে কনভেনশনাল পলিটিক্স বা প্রথাগত যে রাজনীতি, সেই বিষয়ে সাধারণ মানুষের ভেতরে যে হতাশা তৈরি হয়েছে সেটি থেকে উত্তরণের বা আস্থা ফিরিয়ে আনার যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আসলে রাজনীতিবিদদের কি কাজ করতে হবে, যারা রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে সংসদের মর্যাদা পুনরুত্থানে তারা উদ্যোগী হবেন এবং এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবেন এবং সেটির একটি সমাধানের দিকে আগামীতে আমরা চোখ রাখব। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।